আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ তৌহিদুল আবেদিন, সহকারী অধ্যাপক ইতিহাস, সবুজবাগ সরকারি কলেজ, ঢাকা। আমার মোবাইল নাম্বার হচ্ছে 017120420008। আজকে আমরা পঞ্চম অধ্যায় পড়ব। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে হিটলার ও মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলার এবং মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই চ্যাপ্টারটি মোটামুটি তোমাদের আগেই পড়ানো হয়েছে। আজকে মোটামুটি বলতে পারো যে তোমাদের রিভিশন ক্লাস হিসেবে আমরা এই পঞ্চম অধ্যায় আজকে শুরু করব। এই অধ্যায়টি পাঠ করার মাধ্যমে আমরা কি শিখতে পারবো, সেটা হচ্ছে হিটলারের পরিচয় ব্যাখ্যা করতে পারবো, হিটলারের মতাদর্শ বর্ণনা করতে পারবো, হিটলারের ক্ষমতা আরোহণ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, পাশাপাশি মুসোলিনির পরিচয় সম্পর্কে মূল্যায়ন করতে পারবো, মুসোলিনির মতাদর্শ বিশ্লেষণ করতে পারবো এবং মুসোলিনির ক্ষমতা আরোহণ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। এখানে আমরা চিত্রে মাধ্যমে হিটলারের পরিচয় দেখার চেষ্টা করব। হিটলারকে দেখতে পাচ্ছ। হিটলার খুবই একজন পরিচিত মানুষ, পৃথিবীর ইতিহাসে খুবই একজন বিখ্যাত এবং পরিচিত মানুষ, এবং তিনি পরিচিত হয়েছেন তার ঘৃণ্য কাজের জন্য। তিনি একজন একনায়ক স্বৈরশাসক, নিষ্ঠুর স্বৈরশাসক হিসেবে তিনি পৃথিবীতে ব্যাপক পরিচিত। এবং পাশাপাশি তোমরা সবাই হিটলারের কথা নিশ্চয়ই জানো। হিটলারের কথা সবাই জানো। আমাদের বাংলাদেশেও হিটলারের নামটি একটি বাগধারার মতো হয়ে গেছে। সবাই কথায়, যে কোনো কথায় হিটলারের নাম ব্যবহার করে। যেমন কেউ বেশি দুষ্টামি করলে, শয়তানি করলে বা ষড়যন্ত্র করলে তাকে হিটলারের নামে ডাকা হয়। হিটলারই কেন করো, হিটলার বলে ডাকা হয়। তো সেই দিক থেকে হিটলার নামটি খুবই পৃথিবীতে, সারা পৃথিবী সহ বাংলাদেশেও একটি বিখ্যাত বা ঐতিহাসিক নাম হিসেবে পরিচিত। আমরা দেখতে পাচ্ছি একটি চিহ্ন। এটা হচ্ছে হিটলারের একটি দল ছিল, সেই দলের নাম হচ্ছে নাৎসি পার্টি। সেই দলের এই প্রতীক, সেই দলের এই মনোগ্রাম বা প্রতীক ছিল এই চিহ্নটি। এটা হচ্ছে হিটলারের দলের চিহ্ন, দলের প্রতীক বা চিহ্ন। আমাদের আজকের টপিক হচ্ছে হিটলারের উত্থান। পৃথিবীর ইতিহাসে এক বিখ্যাত ঘৃণ্য স্বৈরশাসক হিটলারের উত্থান। হিটলারের ক্ষমতা দখল। নাৎসিবাদের জনক এবং নাৎসি দলের নেতা অ্যাডলফ হিটলার 1889 খ্রিস্টাব্দের 20 এপ্রিল অস্ট্রিয়ার ব্রাউনিতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল অ্যালয় হিটলার, ছিলেন অস্ট্রিয়ার সরকারের শুল্ক বিভাগে একজন সাধারণ কর্মচারী। তার বাবার নাম ছিল কি, অ্যালয় হিটলার, এবং তিনি অস্ট্রিয়ার সরকারে শুল্ক বিভাগে একজন সামান্য কর্মচারী হিসেবে কাজ করতেন, চাকরি করতেন। 13 বছর বয়সে তিনি পিতাকে হারান। হিটলারের 13 বছর বয়সে তার পিতা মারা যান। তার মায়ের নাম হচ্ছে ক্লারা হিটলার। অনেক ভাই বোনের সঙ্গে পিতৃহারা হিটলারের জীবন অতিবাহিত হয় চরম দুঃখ ও দারিদ্র্যের মধ্যে। তাহলে আমরা কি দেখতে পারলাম, হিটলারের মতো বিখ্যাত একজন শাসক, বিখ্যাত একজন লোক তার প্রথম জীবনে, শৈশব জীবনে অত্যন্ত দুঃখ এবং দারিদ্র্যের মধ্যে জীবন অতিবাহিত করেছিলেন। লিন্স নামক শহরের মাধ্যমিক স্কুলে ভর্তি হলেও পড়াশোনা বেশি দূর অগ্রসর হয়নি। আমরা দেখলাম যে হিটলার বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারেননি। পরে তিনি লাসবাগ স্ট্রায়ার মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। 1907 খ্রিস্টাব্দে তিনি ভিয়েনায় চলে এসে একাডেমি অফ আর্টস এ ভর্তি হওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। তিনি বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছিলেন, এর মধ্যে লাসবাগ স্ট্রায়ারের মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরবর্তীতে 1907 সালে আবার তিনি ভিয়েনায় চলে এসে আর্ট স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সেই স্কুলে ভর্তি হতে ব্যর্থ হয়েছিলেন। এখানে আমরা চিত্রের মাধ্যমে হিটলারের যে জীবনী, সেই চিত্রের মাধ্যমে হিটলারের জীবনীটি দেখানোর চেষ্টা করব। প্রথমে আছে হিটলারের জন্ম হচ্ছে 1889 সালের 20 এপ্রিল, আমরা দেখেছি। তারপরে হচ্ছে হিটলারের জন্মস্থান হচ্ছে অস্ট্রিয়ার ব্রাউনাউ গ্রামে হিটলার জন্মগ্রহণ করেন। হিটলার চিত্রশিল্পী হওয়ার জন্য 13 বছর বয়সে চিত্রশিল্পী হতে হিটলার ভিয়েনায় আগমন করেছিলেন, ভিয়েনায় আসেন। ইহুদি ও সাম্যবাদ বিরোধী মনোভাব। হিটলারের মধ্যে ইহুদি এবং সাম্যবাদ বিরোধী তীব্র মনোভাব ছিল।
আচ্ছা 1913 সালে হিটলার জার্মানিতে আসে, অস্ট্রিয়া থেকে জার্মানিতে আসে। তারপর হচ্ছে 1914 সালে জার্মান সৈনিক হিসেবে প্রথম যুদ্ধে যোগদান করে হিটলার। 1919 সালে 14 সালে জার্মান সৈনিক হিসেবে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেন। তারপর হচ্ছে যুদ্ধে আহত হন। এই প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে হিটলার আহত হয়েছিলেন এবং এর পুরস্কার স্বরূপ তিনি কর্পোরাল উপাধিতে ভূষিত হন। জীবনের কয়েকটি বছর অতিবাহিত করে রাজনীতিতে বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়েন হিটলার। এ সময় তার মধ্যে মার্কস এবং ইহুদি বিদ্বেষ, উগ্র জাতীয়তাবাদ ও গণতন্ত্র বিরোধী ভাবধারা জন্ম নেয়। এরকম তার শৈশবে আমরা কি দেখলাম, দুঃখ ও দারিদ্র্যের মধ্যে জীবন অতিবাহিত করছিলেন এবং বিভিন্ন জায়গায় স্কুলে পড়াশোনা করার চেষ্টা করেছিলেন, আর্ট স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানেও তিনি ব্যর্থ হন। জীবনের এরকম পরিস্থিতিতে হিটলার রাজনীতিতে আকৃষ্ট হয়ে পড়েন এবং রাজনীতিতে আকৃষ্ট হওয়ার সাথে তার মধ্যে মার্কস হচ্ছে সমাজতন্ত্রের জনক। আমরা জানি একটি সরকার ব্যবস্থা আছে সমাজতন্ত্র, সেই সমাজতন্ত্রের জনক হচ্ছে কার্ল মার্কস জার্মানির। সে মার্কস এবং ইহুদি একটি জাতি আছে, তোমরা সবাই জানো, যে ইহুদি জাতির বিরুদ্ধে চরম বিদ্বেষ মনোভাবপন্ন হয়ে ওঠেন হিটলার। পাশাপাশি তিনি উগ্র জাতীয়তাবাদ বলতে কি বোঝায়, যে খুবই আমি সেরা, আমার থেকে ভালো আর কেউ হতে পারে না, আমাদের জাতিটি সেরা, আমাদের থেকে ভালো আর কেউ হতে পারে না, এরকম যে উগ্র মনোভাব পোষণ করে তাকে উগ্র জাতীয়তাবাদ বলে। এবং পাশাপাশি গণতন্ত্র বিরোধী, গণতন্ত্র একটি অন্যতম সফল সরকার ব্যবস্থা হিসেবে পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠিত, সুপরিচিত, কিন্তু হিটলার এই গণতন্ত্র সরকার ব্যবস্থার বিরুদ্ধেও তিনি তীব্র মনোভাব পোষণ করেন। 1913 খ্রিস্টাব্দে হিটলার মিউনিখে যান এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তাতে যোগ দিয়ে ল্যান্স কর্পোরাল পদে উন্নীত হন। যুদ্ধে জার্মানির পরাজয় ও তার উপর চাপিয়ে দেওয়া ভার্সাই সন্ধি অন্য জার্মানদের মতো তার মনে বিশেষ প্রভাব ফেলে। আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হওয়ার ফলে জার্মানিকে একটি চুক্তি স্বাক্ষর করতে হয়েছিল, সেই চুক্তির নাম ছিল ভার্সাই সন্ধি। এবং এই ভার্সাই সন্ধির মধ্যে যে সমস্ত শর্তগুলি ছিল সেগুলির মাধ্যমে জার্মানিকে চরম অপমানজনক পরাজয় মেনে নিতে বাধ্য করা হয়েছিল। এবং এই জার্মানির এই চরম পরাজয় একজন উগ্র জাতীয়তাবাদী শাসক হিসেবে হিটলার এটি কোনোভাবেই মনে প্রাণে মেনে নিতে পারেন নাই। এবং এই ভার্সাই সন্ধি এবং প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় এবং জার্মানির এই অপমানকে হিটলার দেখেছেন ক্রোধ দিয়ে এবং গ্রহণ করেছেন প্রতিশোধ গ্রহণের স্পৃহা দিয়ে। তার মানে এই প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়, ভার্সাই সন্ধির অপমানজনক চুক্তি, এই বিষয়টাকে হিটলার খুবই অপমানজনক বিষয় হিসেবে দেখেন জার্মান জাতির জন্য, জার্মানির জন্য। এবং এই কারণে হিটলার এই প্রতিশোধ নিতে উন্মুখ হয়ে ওঠেন। 1919 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে হিটলার জার্মান শ্রমিক দলে যোগদান করেন, যার পরিবর্তিত নাম হয় ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি, সংক্ষেপে নাৎসি পার্টি। অল্পদিনের মধ্যে বাগ্মিতার জোরে তিনি এই দলের ফুয়েরার বা প্রধান হিসেবে আবির্ভূত হন। তাহলে আমরা কি দেখতে পারি, হিটলার আরেকটি কোয়ালিটি ছিল কি, তিনি ভালো বক্তৃতা করতে পারতেন, ভালো কথা বলতে পারতেন, কথার মাধ্যমে তিনি জনগণকে আবিষ্ট করতে পারতেন, আকৃষ্ট করতে পারতেন। একজন বড় নেতা বা বড় লিডার হতে গেলে এইরকম বাগ্মিতা বা কথার এরকম মাধুর্য প্রয়োজন, যেটা কিনা হিটলারের মধ্যে ছিল। হিটলার তার কথা বা বাগ্মিতার মাধ্যমে জার্মান জনগণকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছিলেন। জার্মানিতে হিটলারের উত্থানের কারণ, প্রথম বিশ্বযুদ্ধের কারণে জার্মানির অর্থনীতি ছিল বিধ্বস্ত। আমরা জানি যে কোনো যুদ্ধ মানে খুব ভয়ঙ্কর, এর ফলাফল খুব খারাপ হয়, এর কোনো কুফলই থাকে বেশি। যুদ্ধের কারণে যে কোনো দেশেরই সমাজ, অর্থনীতি ব্যাপকভাবে ধ্বংস হয়ে যায়, ক্ষতির সম্মুখীন হয়। ঠিক সেরকমই প্রথম বিশ্বযুদ্ধের কারণে জার্মানির অর্থনীতিও ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছিল। এ সময় জার্মানির অর্থনীতি নিয়ে মিত্রপক্ষের ক্ষতিপূরণের একটা অংশ পরিশোধ করতে হয়। যে চুক্তির মাধ্যমে জার্মানিকে পরাজয় স্বীকার করতে বাধ্য করা হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ পরাজিত পক্ষ হিসেবে জার্মানিকে ক্ষতিপূরণের একটি অর্থ মিত্রপক্ষকে দিতে হয়েছিল। পাশাপাশি ভার্সাই সন্ধির মাধ্যমে জার্মানির খনিজ প্রধান অঞ্চলগুলো কেড়ে নেওয়া হয়। এই ভার্সাই চুক্তির মাধ্যমে কি করা হলো, জার্মানির যে সমস্ত এলাকাগুলি সমৃদ্ধ ছিল খনিজ সম্পদে, অর্থনৈতিকভাবে এবং খনিজ সম্পদে সমৃদ্ধ ছিল, সেই সমস্ত সমৃদ্ধ বা এলাকাগুলি মিত্র শক্তিরা দখল কেড়ে নেয়। এবং ফ্রান্স কর্তৃক বিভিন্ন এলাকা দখল করার কারণে বিভিন্ন এলাকা এভাবে দখল করে নেওয়া হয়।
যা কিনা জার্মানির অর্থনীতির উপর প্রচণ্ড প্রভাব ফেলে এবং জার্মানিতে তীব্র অর্থনৈতিক সংকট দেখা দেয়। তীব্র অর্থনৈতিক সংকট। জার্মান মার্কের মূল্য আশ্চর্যজনকভাবে নিম্নগামী হয়। জার্মানির যে টাকা, মুদ্রার নাম ছিল মার্ক, এর কোনো মূল্যই ছিল না। হ্যাঁ, টাকা দিয়েও কিছু কিনতে পারতো না, টাকার কোনো মূল্যই ছিল না। দ্রব্যমূল্য ব্যাপক হারে বেড়ে যায়, খুবই বেড়ে যায়। দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। বেকারত্ব, মানুষের কোনো চাকরি ছিল না, বেকারত্ব বৃদ্ধি পায়। উৎপাদন হ্রাস পায়, কোনো উৎপাদন ছিল না, প্রোডাকশন ছিল না। কৃষি বা শিল্প কোনো প্রোডাকশন বা উৎপাদন ছিল না। করের বোঝায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে। কর এর বোঝায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে। মধ্যবিত্ত শ্রেণীর সীমিত আয় ও সঞ্চয় বিনষ্ট হওয়ায় তাদের জীবন ধারণ অসম্ভব হয়ে পড়ে। মধ্যবিত্ত শ্রেণী যারা আমরা জানি যে মধ্যবিত্ত শ্রেণীকে তার সঞ্চয়, বেতনের টাকা দিয়ে চলা কষ্টকর হয়ে পড়ে, তাকে সঞ্চয় করতে হয় এবং সঞ্চয়ের টাকা দিয়ে চলতে হয়। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির এই অবস্থায় অর্থনৈতিক সংকট দেখা দেয়, দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, উৎপাদন হ্রাস পায়। এরকম পরিস্থিতিতে মধ্যবিত্ত শ্রেণীর জীবন ধারণ করা খুবই কষ্ট হয়ে পড়ে, অসম্ভব হয়ে পড়ে। এদিকে 1929 খ্রিস্টাব্দ থেকে শুরু হয় বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। আমরা জানি সারা পৃথিবীতেই এই অর্থনৈতিক মন্দা, প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সারা পৃথিবীতেই এই অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল। অর্থনৈতিক মন্দা মানে সারা পৃথিবীর অর্থনীতি বিধ্বস্ত হয়েছিল। দ্রব্যমূল্য ছিল বেশি, উৎপাদন ছিল কম। এই কারণে সারা পৃথিবীতে একটি অর্থনৈতিক মন্দা ছিল, যা কিনা জার্মানিরও এই সারা পৃথিবীতে এই অর্থনৈতিক মন্দার কারণে জার্মানির অর্থনৈতিক মন্দাও আরও বেশি গভীর এবং সংকট বৃদ্ধি পায়। প্রজাতান্ত্রিক সরকার মন্দা থেকে উত্তরণে করণীয় দায়িত্ব সঠিকভাবে পালন করলেও তারা তেমন কোনো আশার সঞ্চার করতে পারেনি। সেই সময় জার্মানিতে যেই প্রচলিত সরকার ছিল, তারা প্রজাতন্ত্র বা গণতান্ত্রিক ব্যবস্থায় শাসন ক্ষমতা পরিচালনা করত। কিন্তু তারা এই অর্থনৈতিক বিধ্বস্ত অর্থনীতি, জনজীবন উন্নত করার জন্য চেষ্টা করলেও সেরকম আশা বা সফলতা পেতে পারে নাই। যেরকম বিধ্বস্তপূর্ণ অবস্থা, যেরকম খারাপ অবস্থা, সেই খারাপ অবস্থা থেকে উত্তরণের মতো সঠিক দিক নির্দেশনা এই গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক সরকার দিতে সক্ষম হয়নি। এখানে আমরা চিত্রের মাধ্যমে হিটলারের রাজনৈতিক জীবন সম্পর্কে কিছু আলোকপাত করা হলো। যেমন 1919 সালে জার্মান শ্রমিক পার্টিতে হিটলার যোগদান করেন, যেটা আমরা বললাম, যেটার নাম হচ্ছে নাৎসি পার্টি। তারপরে হচ্ছে ঐক্যবদ্ধ জার্মান জাতি গঠনের ঘোষণা, বাদামি রঙের দলীয় পোশাক নির্ধারণ। হিটলার কি করলো, এই বিধ্বস্ত জার্মানি যখন অর্থনৈতিকভাবে বিধ্বস্ত, জনজীবন বিপর্যস্ত, এইরকম সময়ে তিনি জার্মান জাতিকে ঐক্যবদ্ধ করার ঘোষণা দেন এবং হিটলার তার দলের নাৎসি পার্টির একটি পোশাক নির্ধারণ করেন, বাদামি রঙের পোশাক নির্ধারণ করেন। তারপরে আসছে ভার্সাই সন্ধি, জার্মানির জন্য অপমানজনক ঘোষণা। হিটলার এই জনগণকে এটা বোঝানোর চেষ্টা করেন, জনগণকে দেখায় যে এই ভার্সাই সন্ধির মাধ্যমে জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হয়েছিল, সেই ভার্সাই সন্ধিটা ছিল জার্মানির জন্য খুবই অপমানজনক। তারপর আসে সমাজতন্ত্র বিরোধী প্রপাগান্ডা প্রচার। হিটলার সেই সময় পৃথিবীতে গণতন্ত্র, দুইটি সরকার ব্যবস্থা খুব জনপ্রিয় ছিল, একটি ছিল গণতন্ত্র আর এটি হচ্ছে সমাজতন্ত্র। এই রাশিয়ান নেতৃত্বে ইউরোপে সমাজতন্ত্র ব্যাপক প্রসারিত হচ্ছিল এরকম সময়। কিন্তু হিটলার এই সমাজতন্ত্র পছন্দ করতেন না, তিনি সমাজতন্ত্রের বিরুদ্ধে তীব্র মনোভাব পোষণ করেন এবং সমাজতন্ত্র বিরোধী প্রপাগান্ডা জার্মান জনগণের মধ্যে প্রচার করেন। তারপরে দেখি 1920 সালে নাৎসি পার্টির নাৎসি নামকরণ, যেই জার্মান শ্রমিক পার্টি যেটি তিনি গঠন করেছিলেন 1919 সালে, সেই দলটির নাম 1920 সালে তিনি নাৎসি রাখেন। তারপর পিপলস অবজারভার নামে দলীয় পত্রিকা প্রকাশ। এই হিটলারের যে এই দল নাৎসি পার্টি, এই নাৎসি পার্টির একটি মুখপত্র বা দলীয় পেপার বা পত্রিকা তিনি প্রকাশ করেন। তারপর আছে 1921 সালে ঝটিকা বা এসএ বাহিনী গঠন। হিটলার একটি ঝটিকা বাহিনী গঠন করেন। এই বাহিনীর উদ্দেশ্য ছিল যারা হিটলার বিরোধী মনোভাব বা হিটলার যাদেরকে পছন্দ করতেন না, যেমন ইহুদি বা সমাজতন্ত্র বা সাম্যবাদ যারা ছিল, এদেরকে নির্মূল করা, ব্যাপকভাবে কঠোর হস্তে দমন করা বা নির্মূল করার জন্য হিটলার এই ঝটিকা বাহিনীটি গঠন করেছিলেন। তারপর আছে এসএস নামে ব্যক্তিগত রক্ষী বাহিনী গঠন। এটাও একটি ঝটিকা বাহিনী ছিল। এটাও কাজ ছিল হিটলারের সুরক্ষা প্রদান করা এবং হিটলার বিরোধী মনোভাব নির্মূল করা বা দমন করা। তারপরে আসছে তার বিশ্বস্ত কর্মী। হিটলার যে তার এই যে কার্যক্রম, তার যে মতাদর্শ, তার এই যে চিন্তা চেতনা, এগুলা বাস্তবায়ন করতে গিয়ে তার পাশে তার সহযোগী হিসেবে কাজ করেছিলেন, বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করেছিলেন
গোয়েরিং, হেস, রোজেনবুর্গ, বোয়েম, গোয়েবলস প্রমুখ নেতারা হিটলারের এই মতাদর্শ, হিটলারের এই আদর্শ বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করেছিলেন। নাৎসিরা সরকারের দুর্বলতা বলে প্রচার করে এবং আর্থসামাজিক ব্যবস্থার উত্তরণে সকল শ্রেণীর স্বার্থ সংস্কার সাধনের প্রতিশ্রুতি দিয়ে নিজেদের জনপ্রিয়তা বৃদ্ধি করে, যা হিটলার বা নাৎসি উত্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীতে সারা পৃথিবী সহ জার্মানির যে অর্থনৈতিক দুরবস্থা, যে খারাপ অবস্থা, জনগণের যে বিপর্যস্ত জনজীবন, এই অর্থনীতির উন্নয়ন বা জনজীবন উন্নয়নে যে জার্মানিতে যে সরকার ছিল, প্রজাতান্ত্রিক গণতান্ত্রিক সরকার ছিল, ভাইমার সরকার বলে, তারা তেমন কোনো পদক্ষেপই গ্রহণ করতে পারেনি। এরকম পরিস্থিতিতে হিটলার তার বাগ্মিতা বা তার জনপ্রিয়তা কাজে লাগিয়ে জনগণকে বোঝানোর চেষ্টা করেন যে হিটলার যদি ক্ষমতায় আসে তাহলে জনগণকে এই খারাপ অবস্থা থেকে, অর্থনৈতিক এই মন্দা, জনগণকে বেকারত্বের হার থেকে তিনি উন্নতি করতে পারবেন। এইভাবে হিটলার এই প্রপাগান্ডা চালিয়ে হিটলার বা তার নাৎসি উত্থানের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। জার্মানরা ছিল প্রচণ্ডভাবে জাতীয়তাবাদী, তাই ভার্সাই সন্ধির মাধ্যমে জার্মান জাতির প্রতি যে অপমানজনক শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল তারা কখনো মনে প্রাণে গ্রহণ করতে পারেনি। হিটলারও যেরকম ছিল উগ্র জাতীয়তাবাদী, যেমন আমি সেরা, আমার থেকে ভালো আর কেউ হতে পারে না, ঠিক তেমনি জার্মান দেশের জনগণরাও কিন্তু সেরকম উগ্র জাতীয়তাবাদী মনোভাবপন্ন ছিলেন, যে তারা মনে করে যে আমরাই সেরা, আমাদের থেকে ভালো আর কেউ হতে পারে না। এই কারণে হিটলারের পাশাপাশি জার্মান জনগণের মনেও এই ধারণা, এই আশা ছিল যে ভার্সাই সন্ধি জার্মানির জন্য ছিল অত্যন্ত অপমানজনক। তারা এর জন্য বিদেশি শক্তিগুলোর পাশাপাশি প্রজাতান্ত্রিক সরকারকে দায়ী বলে মনে করেন। জনগণও এই ভার্সাই সন্ধির যে এই অপমান, এটার জন্য বিদেশি শক্তি যারা ছিল ফ্রান্স, ইংল্যান্ড, এদেরকে যেমন দোষী মনে করত, পাশাপাশি যে গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক সরকার ভাইমার সরকার যেটা জার্মানিতে তখন ছিল, সেই সরকারের বিরুদ্ধেও জনগণ ক্ষিপ্ত ছিল বা অতিষ্ঠ হয়ে ছিল। তারা সময়ের অপেক্ষায় ছিল। হিটলার নাৎসিবাদ থেকে সৃষ্ট জার্মানদের জাতীয়তাবাদী চেতনাকে কাজে লাগান। তাহলে হিটলারের যে এই যে প্রচারণা, সেই সরকারের বিরুদ্ধে, এই বিদেশি শক্তির বিরুদ্ধে, ভার্সাই সন্ধির বিরুদ্ধে, বিপর্যস্ত অর্থনীতিতে জনগণের জীবন যে অতিষ্ঠ, জনগণের চাকরি নাই, বেকারত্ব, অতিষ্ঠ, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, এরকম কঠিন পরিস্থিতিতে হিটলার জনগণের মনকে প্রভাবিত করতে সক্ষম হন এবং তিনি জনগণকে এই সমস্যা থেকে উত্তরণের আশা দেখান। হিটলার তার বাগ্মিতা এবং কোয়ালিটির মাধ্যমে তিনি জনগণকে এই সমস্যা থেকে উত্তরণের পথ দেখান। আর এভাবেই জার্মানিতে হিটলারের এই একনায়কতন্ত্র বা নাৎসিবাদ প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। এ সময় তার প্রচারণা ও বক্তব্যের বিষয়বস্তু ছিল জার্মানরাই পৃথিবীর শ্রেষ্ঠ বংশোদ্ভূত, শ্রেষ্ঠ জাতি, তাই শ্রেষ্ঠ আর্য জাতি, তাই অনার্যদের জার্মান থেকে বহিষ্কার করতে হবে। হিটলারও যেরকম উগ্র জাতীয়তাবাদ মনোভাবপন্ন ছিলেন, তিনি জার্মানদেরকে পিওর আর্য জাতি মনে করতেন। আর্য জাতি বলতে আমরা জানি যে একসময় পৃথিবীতে অনেক আগের ইতিহাস, প্রাচীন সভ্যতার ইতিহাসে আমরা জানি যে পৃথিবীর অধিকাংশ জনগোষ্ঠী একটি মধ্যপ্রাচ্য যে এলাকা, সেই এলাকায় বসবাস করত। এরা হলো মূল আর্য জাতি বলা হয় এদেরকে। পরবর্তীতে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ বা প্রতিকূল আবহাওয়ার কারণে এই মূল সেন্টার থেকে জনগণ পৃথিবীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে, তাদেরকে বলা হয় অনার্য জাতি। খুব সংক্ষেপে আমি বললাম, তাদেরকে বলা হয় কি অনার্য জাতি। তাহলে হিটলার কি বললো, জার্মানিতেই এই যে মূল আর্য জাতি যারা ছিল এরা জার্মানিতেই বসবাস করে, আর আশেপাশে যারা আছে তারা সবাই অনার্য জাতি। এইভাবে হিটলার জার্মান জনগণের মধ্যে তার যে মতাদর্শ, উগ্র জাতীয়তাবাদী যে মনোভাব, সেটি জনগণের মধ্যে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। একনায়ক হিটলার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জার্মানির সর্বত্র একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। 1934 খ্রিস্টাব্দের 24শে জুলাই নাৎসি দল ছাড়া সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হয়। একমাত্র হিটলারের যে নাৎসি দল ছিল সেটি ছাড়া জার্মানিতে অন্য সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করেন। একটি ট্রেড ইউনিয়ন ছাড়া সকল ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ করা হয়। ভাইমার প্রজাতন্ত্রের সংবিধান, যেই প্রজাতান্ত্রিক সরকার যেটা ছিল জার্মানিতে বলেছিলাম, সেই ভাইমার প্রজাতন্ত্রের সংবিধান কার্যত রহিত করা হয়, বাতিল করা হয়। আইনসভার অনুমোদন ছাড়াই আইন প্রণয়ন এবং শাসন কার্য পরিচালনা করা শুরু হয়। তার মানে হিটলার যা বলবে তাই। কোনো আইন প্রণয়ন, আইন পাশ করতে গেলে কোনো অনুমোদনের প্রয়োজন ছিল না। হিটলার যেটা বলবে সেটাই আইনে পরিণত হবে। প্রাদেশিক পরিষদ বিলুপ্ত করে এক কেন্দ্রিক কাঠামো গড়ে তোলা হয়। কোনো সরকার ব্যবস্থায় কোনো প্রাদেশিক, প্রদেশ
ভাগ, সরকার ব্যবস্থা কোনো ভাগ রাখেননি, সব কিছুই হিটলারকে কেন্দ্র করে নিয়ন্ত্রিত হতো। হিটলারই ছিল সরকারের মূল কেন্দ্রবিন্দুতে, সব কিছুই হিটলারের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। দেশের সংবাদপত্র, বেতার, শিক্ষা সহ সকল প্রতিষ্ঠানের অধিকার কেড়ে নেওয়া হয়। যে কোনো সময় দেশের যে কোনো নাগরিককে গ্রেফতার ও বিনা বিচারে আটক সাধারণ ব্যাপারে পরিণত হয়। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বন্দি শিবির খোলা হয়। তাহলে হিটলার মতামত প্রকাশ করার যে কোনো মাধ্যম, সংবাদপত্র, টিভি, শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হয়। হ্যাঁ, তার বিরোধী যে মতবাদ যাদের ছিল তাদেরকে ব্যাপক কঠিন হাতে নির্মূল করা হয়, দমন করা হয়। এইভাবে হিটলার সমগ্র জার্মানিতে তার একক ছত্রছায়ায় তার একক আধিপত্য প্রতিষ্ঠা করেন এবং তার নাৎসিবাদ প্রতিষ্ঠা করেন। চিত্রের মাধ্যমে দেখি হিটলারের কার্যক্রম কি ছিল। 1923 সালে ক্ষমতা দখলে ব্যর্থ হয়েছেন। 1923 সালে হিটলার একবার ক্ষমতা দখল করার চেষ্টা করে ব্যর্থ হয়েন এবং জেলে যান। তারপর এই জেলে থাকা অবস্থায় তিনি একটি বই রচনা করেন, তার আত্মজীবনীমূলক গ্রন্থ। এই বইটির নাম হচ্ছে মেইন ক্যাম্প। এই বইটি আমরা সবাই চিনি বা জানি। এই বইটি যে ভার্সাই সন্ধি ত্রুটি, ইহুদি বিদ্বেষ, সমাজতন্ত্র বিরোধী যে তার যে মনোভাব, হিটলারের যে মনোভাব, সেই মনোভাবের কথাগুলি এই মেইন ক্যাম্পে স্থান পায়। মেইন ক্যাম্প নাৎসি দলের বাইবেলে পরিণত হয়। তরুণ সমাজ একে পাঠ্যপুস্তক মনে করতেন। এই মেইন ক্যাম্প জার্মানির জনগণের মধ্যে এতটাই জনপ্রিয়তা পায় যে এটিকে তারা জার্মানির জনগণ ধর্মীয় গ্রন্থ বলে মনে করত। আবার জার্মানির জনগণ এটিকে পাঠ্যপুস্তক হিসেবে মনে করত। মানে এই বইয়ের মাধ্যমে হিটলার তার নিজের মতাদর্শ, নিজের মনোভাবের পাশাপাশি জার্মান জনগণের মনোভাবও খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন। এই কারণে জার্মান তরুণ সমাজ এই বইটিকে তাদের পাঠ্যপুস্তক মনে করে পড়ত, ধর্মীয় বই মনে করেই পড়া শুরু করে দিয়েছিল। অন্যদিকে এক জার্মানি এক জাতি উদ্দীপ্ত জার্মানির বর্ণনা স্থান পায় এই বইটিতে। পাশাপাশি জার্মানির যে শ্রেষ্ঠ জাতি, জার্মানির যে শ্রেষ্ঠ, তার যে শ্রেষ্ঠ যার কোনো জাতি হতে পারে না, সেই মনোভাবটি এই বইয়ের মাধ্যমে তুলে ধরা হয়। 1924 সালে জেল থেকে মুক্তি পেয়ে জার্মানির জনপ্রিয় নেতায় পরিণত হয়। তাহলে জেলে বসে এই মেইন ক্যাম্প যে বইটি লেখেন, সেই বইটিতে তিনি হিটলার তার নিজের মতাদর্শ পাশাপাশি জার্মান জনগণের যে মনোভাব এই বইটিতে তিনি ফুটিয়ে তুলেছিলেন। এর কারণে তিনি জার্মানির জনপ্রিয় এক নেতায় তিনি পরিণত হন জেল থেকে মুক্তি পাওয়ার পরে। হিটলারের সফল প্রচারের কারণে নভেম্বর 1932 সালের নির্বাচনে নাৎসি পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পরবর্তীতে 1932 সালের নির্বাচনে হিটলার এই জার্মান জনগণের সহযোগিতায়, জার্মান জনগণের মনোভাবের কারণে তিনি তার দল নাৎসি পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় অধিষ্ঠিত হয় হিটলার। তারপর আছে 30 জুন 1933 প্রেসিডেন্ট হিন্ডেনবুর্গ কর্তৃক হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন। 1933 সালে আমরা কি দেখলাম? হিটলার জার্মানির চ্যান্সেলর, প্রধান, প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বলতে আমরা যা জানি সেটাকে জার্মানিকে কি বলা হয়? চ্যান্সেলর বলা হয়। 1933 সালে হিটলার এই চ্যান্সেলর হিসেবে আবির্ভূত হন। তারপরে আসছে 1933 সালে রাইখস্টেগে আগুন লাগানোর অপবাদ দিয়ে এক রাতে সমাজতন্ত্রীদের নির্মূল করেন। সমাজতন্ত্রী তিনি যেটা পছন্দ করতেন, আমরা আগেই বললাম যে হিটলার তার বিরুদ্ধ মতবাদ যারা ছিল, তার বিরোধী মনোভাবপন্ন যারা ছিল, তাদেরকে তিনি নিষ্ঠুর বা কঠিন হাতে দমন করতেন। ঠিক এরকমই 1933 সালে তিনি সমাজতন্ত্রীদের কঠিনভাবে নির্মূল করেছিলেন। 1934 সালে 30 জুন রাতে বার্লিন, ব্রেসলাউ, মিউনিখ সহ বিভিন্ন শহরে হিটলারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটনার অভিযোগ এনে হাজারেরও বেশি লোক হত্যা করা হয়। এই যেটা বললাম যে তার বিরুদ্ধ মনোভাবপন্ন যে কোনো বিষয় তিনি হিটলার খুব কঠিন এবং নিষ্ঠুর হাতে দমন করতেন। হিটলার বিরোধী কোনো শিক্ষিত মানুষের পক্ষে জার্মানিতে বসবাস করা কঠিন হয়ে পড়ে। স্বাভাবিক মানুষ, ভালো মানুষদের জার্মানিতে বসবাস করা কঠিন হয়ে পড়েছিল। জার্মান বিজ্ঞানী ও সংস্কৃতিসেবীদের অনেকে দেশ ত্যাগ করতে বাধ্য হন। আইনস্টাইন আমরা জানি বিখ্যাত বিজ্ঞানী, আইনস্টাইন সহ এরকম আরও বিখ্যাত যেই বিজ্ঞানী, সংস্কৃতি কর্মীরা জার্মানিতে ছিল, তারা হিটলারের অত্যাচার বলতে হিটলারের যে মনোভাব সেটি যারাই পছন্দ করতো না, তারাই ছিল হিটলারের অপছন্দ, তারাই ছিল হিটলারের বিরোধী। এই কারণে আইনস্টাইন সহ অনেক বিখ্যাত ব্যক্তিকে জার্মান থেকে পালিয়ে যেতে হয়। নাৎসি বাহিনী শুধু শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় ছিল তা নয়, নাৎসিবাদ জার্মানিতে এক সর্বগ্রাসী সামাজিক বিশ্বাসে পরিণত হয়। নাৎসিবাদ, হিটলার বা হিটলারের দল যে নাৎসি, এটা যে শুধু শক্তি প্রয়োগ করেছিল, নির্মূল করেছিল তাই নয়। আমরা দেখতে পেলাম যে মেইন ক্যাম্প বইয়ের মাধ্যমে হিটলার
তার এই উগ্র জাতীয়বাদী মনোভাব জার্মানি সমগ্র জনগণের মধ্যেই এটি প্রচার করতে বা প্রসার করতে সক্ষম হয়েছিলেন এবং জার্মান জনগণও সেই সময় হিটলারের মনোভাবে বিশ্বাসী হয়ে ওঠেন। দেশের প্রচারপত্র, পত্রপত্রিকা, শিক্ষা ব্যবস্থা ইত্যাদি নাৎসি ভাবধারা মানুষের মনে জাগ্রত করতে সহায়তা করে। কারণ সেই সময় জার্মানিতে যত পত্রিকা, পেপার, বই ছাপা হতো সব কিছুতেই হিটলারের যে এই মনোভাব, নাৎসি মনোভাব, এই যে উগ্র জাতীয়তাবাদী মনোভাব, এই যে তার বিরোধী পক্ষকে দমন করা, নির্মূল করার যে মনোভাব, এগুলি প্রসারিত হয়। এভাবেই জার্মান জনগণের মানুষের মনে জাগ্রত হয়। জার্মান যুব সমাজের মাথায় এমনভাবে আর্য বর্ণের শ্রেষ্ঠত্ব ঢুকিয়ে দেওয়া হয় যে তারা ভাবতে শুরু করে তারাই শ্রেষ্ঠ জাতি, তারাই শ্রেষ্ঠ। এভাবে হিটলার জার্মানি জনগণের মধ্যে শ্রেষ্ঠ উগ্র জাতীয়তাবাদী মনোভাব তিনি ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছিলেন। তাহলে এতটুকু পড়ার মাধ্যমে যেটা আমরা দেখতে পেলাম যে হিটলারের উত্থান সম্পর্কে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে হিটলার প্রথম জীবনে খুব দরিদ্রতার মধ্যে জীবনযাপন করলেও তিনি তার যে মানসিকতা, তার যে মতাদর্শ, সেই মতাদর্শ, তার যে বাগ্মিতা, তার যে বক্তব্য দেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা এবং প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় জার্মানির যে করুণ অবস্থা, বিধ্বস্ত অর্থনীতি, জনজীবন বিপর্যস্ত, মানুষের চাকরি নাই, উৎপাদন নাই, খাওয়া নাই, এরকম একটি ক্রাইসিস মোমেন্টে হিটলার ক্ষমতায় আসে এবং তার যে উগ্র জাতীয়তাবাদী মনোভাব সেগুলি তিনি জার্মান জনগণের মধ্যে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছিলেন এবং পাশাপাশি তিনি তার নাৎসি পার্টিকে প্রতিষ্ঠা করেন এবং পাশাপাশি তিনি জার্মানির চ্যান্সেলর হিসেবে আবির্ভূত হন এবং জার্মানিতে একটি স্বৈরাচারী একনায়ক প্রতিষ্ঠা করেন এবং শুধু শক্তি বা বল প্রয়োগে তিনি করেননি, তিনি পাশাপাশি তার যে এই মনোভাব বা মতধারা এগুলি জার্মানির জনগণের মধ্যেও প্রসার করতে সক্ষম হয়েছিলেন। পরের বিষয়টি হচ্ছে আমাদের মুসোলিনির উত্থান। মুসোলিনি 19 শতাব্দীর শেষভাগে রাজনৈতিক ক্ষেত্রে শতাধিক বিচ্ছিন্ন ইতালি ভিয়েনা চুক্তি 1815 শর্তাদি সম্পূর্ণভাবে উপেক্ষা করে ঐক্যবদ্ধ হয়। আমরা জানি ইতালি পূর্বে বিভিন্ন অঙ্গরাজ্যে বিভক্ত ছিল। 1815 সালে ইতালি ঐক্যবদ্ধ হয়। রাজনৈতিক ক্ষেত্রে ঐক্য হলেও জাতীয় জীবনে কোনো প্রকার উল্লেখযোগ্য উন্নতি সাধন করা ইতালির পক্ষে সম্ভব হয়নি। কি বলল যে রাজনৈতিকভাবে ইতালি একটি একক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হলো ঠিকই, কিন্তু ইতালি তেমন কোনো উন্নতি হয়নি। আপাত দৃষ্টিতে ঐক্যবদ্ধ হলেও বিভিন্ন অংশের স্বার্থপরতা ও প্রাদেশিক মনোবৃত্তি ইতালির জাতীয় দেশাত্মবোধ ও জাতীয়তার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার পথে অন্তরায় ছিল। জাতীয় মর্যাদা প্রতিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষা তাদের মধ্যে ছিল অনুপস্থিত। ইতালীয়রা অধিকাংশই ছিল অশিক্ষিত, হুজুগপ্রিয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কার্যকরী করার মতো অধ্যাবসায়, বিচক্ষণতা ও নিরপেক্ষতা তাদের মধ্যে ছিল না। তাহলে ইতালি 1815 সালে ইতালি একক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হলেও ইতালির জনগণ তখনও সেরকমভাবে শিক্ষিত এবং সচেতন হয়ে উঠতে পারেনি একটি একক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। ইতালির সমাজ বিভিন্নভাবে সততা বিচ্ছিন্ন ছিল, বিভিন্ন দলীয় স্বার্থ, বিভিন্ন মানসিক স্বার্থ, দেশাত্মবোধ তেমন ছিল না। জাতীয়তাবাদের ভিত্তিতে ঐক্য হওয়ার মতো যে শিক্ষা, যে আত্মসচেতনতা দরকার, সেরকম বিষয় তখন ইতালির জনগণের মধ্যে ছিল না। এখানে মুসোলিনির জীবনী সম্পর্কে আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাবো। এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে মুসোলিনি 1883 সালে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান ছিল উত্তর ইতালিতে। তিনি প্রথমে স্কুল শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। সামরিক প্রশিক্ষণ এড়াতে তিনি সুইজারল্যান্ডে পালিয়ে যান। মুসোলিনি সামরিক প্রশিক্ষণ এড়াতে সুইজারল্যান্ডে পালিয়ে গিয়েছিলেন। তারপরে 1912 খ্রিস্টাব্দে তিনি অভান্তি নামে একটি সমাজতন্ত্রী পত্রিকা সম্পাদনার দায়িত্বভার গ্রহণ করেছেন। মুসোলিনি তিনি একটি পত্রিকা প্রকাশ করেছিলেন, সেই পত্রিকাটার নাম ছিল অভান্তি। প্রথম বিশ্বযুদ্ধে ইতালি যোগদান সমর্থন করাকে কেন্দ্র করে তিনি পার্টি ও পত্রিকা থেকে বহিষ্কৃত হন। প্রথম বিশ্বযুদ্ধে ইতালি যে অংশগ্রহণ করেছিল সেটা ইতালির অন্যান্য দল বা নেতৃবৃন্দ এটা অংশগ্রহণ করার পক্ষে ছিল না, কিন্তু মুসোলিনি তীব্রভাবে এই প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার পক্ষে ছিলেন এবং এই কারণে তার মতামতের কারণে তিনি পার্টি এবং পত্রিকা থেকে বহিষ্কৃত হয়েছিলেন।
প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 খ্রিস্টাব্দে মিলান শহরে যুদ্ধ ফেরত সৈনিক ও বেকার যুবকদের এক সম্মেলন আহ্বান করেন মুসোলিনি। জাতির এরূপ অক্ষমতার সময় প্রথম বিশ্বযুদ্ধের কুফল যোগ হওয়ার ফলে ইতালিতে এক দারুণ করুণ অবস্থার সৃষ্টি হয়। প্রথম বিশ্বযুদ্ধে ইতালির স্বার্থনাশ হয়েছিল, সে তুলনায় প্যারিসের শান্তি সম্মেলন থেকে প্রাপ্তি ছিল যত সামান্য। প্যারিসের শান্তি সম্মেলন তো আমরা পড়েছি নিশ্চয়ই। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়েছিল এই প্যারিস শান্তি সম্মেলনের মাধ্যমে। এই প্যারিস শান্তি সম্মেলনে ইতালির যে চুক্তি করা হয়েছিল, ইতালির জন্য যে চুক্তি করা হয়েছিল, সেগুলি ইতালির জন্য ভালো ছিল না, সম্মানজনক ছিল না। ফলে শান্তি সম্মেলন কর্তৃক স্থাপিত ব্যবস্থা ইতালীয়দের মনে অসন্তোষের জন্ম দেয়। ইতালীয়দের এরূপ মনোভাবের ফলে যুদ্ধোত্তর সমস্যা প্রসূত অভাব, অনটন, বেকারত্ব ও আর্থিক দুরবস্থা সমগ্র ইতালিতে এক অরাজকতা সৃষ্টি করে। তাহলে আমরা কি দেখতে পেলাম? প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক মন্দা এবং ইতালীয় জনগণের সচেতনতার অভাব, এই দুটির কারণে ইতালিতে এক করুণ পরিস্থিতি সৃষ্টি হয়। সর্বত্রই অভাব অনটন দেখা দেয়, বেকারত্ব ও আর্থিক দুরবস্থা সমগ্র ইতালিতে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছিল। এই কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘট লেগেই থাকতো। দ্রব্যমূল্যের দাম বেশি ছিল, মজুরি ছিল কম, এই কারণে সবসময় জনগণের মধ্যে ক্ষোভ বা হতাশা লেগে থাকতো, ধর্মঘট সবসময় হতো। এরূপ পরিস্থিতিতে সমাজতান্ত্রিক মতাদর্শ প্রচারের ক্ষেত্র প্রস্তুত হয়। সেই সময় আমরা আগেই বললাম যে সমগ্র ইউরোপে, রাশিয়ার নেতৃত্বে সমগ্র ইউরোপে, সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমগ্র ইউরোপে সমাজতন্ত্র চিন্তাধারা প্রচার করা হচ্ছিল। এই কারণে ইতালিতে এই সময় সমাজতন্ত্রের ঢেউ লাগে। রাশিয়ান সমাজতান্ত্রিক বিপ্লবের দ্বারা ইতালীয়রা মুক্তি পাবে, এরূপ ধারণা তাদের মনে জাগরিত হতে থাকে। এটা হচ্ছে মুসোলিনির যে দল, সেই দলের প্রতীক চিত্রের মাধ্যমে মুসোলিনিকে দেখানো হচ্ছে এবং মুসোলিনির যে দলের যে প্রতীক সেটি দেখানো হলো। মুসোলিনির ক্ষমতা দখল। ফেসিবাদের প্রবর্তক বেনিতো মুসোলিনির জন্ম হয় 1883 সালের উত্তর ইতালিতে। তার বাবা ছিলেন একজন সামান্য কর্মকার। শিক্ষা শেষে স্কুল শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। সামরিক প্রশিক্ষণ এড়াতে তিনি সুইজারল্যান্ডে পালিয়ে যান। দেশে ফিরে তিনি সমাজতান্ত্রিক দলে যোগ দেন এবং আভান্তি নামে একটি সমাজতন্ত্রী পত্রিকা সম্পাদনের দায়িত্ব গ্রহণ করেন। প্রথম বিশ্বযুদ্ধে ইতালির যোগদান সমর্থন করাকে কেন্দ্র করে তিনি পার্টি ও পত্রিকা থেকে বহিষ্কৃত হন। এ সময় নিজে একটি পত্রিকা প্রকাশ করে ইতালির যুদ্ধে যোগদানের পক্ষে জনমত গঠন করতে থাকেন। এ সময় তিনি এ বিষয়ে বিভিন্ন স্থানে বক্তৃতা দিতে থাকেন। প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 খ্রিস্টাব্দে মিলান শহরে যুদ্ধ ফেরত সৈনিক ও বেকার যুবকদের এক সম্মেলন আহ্বান করা হয়। তাহলে আমরা কি দেখতে পেলাম যে প্রথম বিশ্বযুদ্ধের পর যে ইতালির যে এই খারাপ অবস্থা, বিধ্বস্ত অর্থনৈতিক অবস্থা, এই বিধ্বস্ত অর্থনৈতিক অবস্থার মধ্যে মুসোলিনি জনগণকে জাগ্রত করার চেষ্টা করেন এবং সমাজতান্ত্রিক চিন্তা ভাবনার চেতনার মাধ্যমে তিনি জনগণকে একত্র করার চেষ্টা করেন এবং একটি দল গঠন করেন। তার দলের নাম ছিল ফেসিস্ট দল ছিল। এই ফেসিস্ট শব্দটি মূলত ল্যাটিন শব্দ ফেসিও থেকে উদ্ভূত হয়, যার অর্থ হলো বল বা শক্তি, পাওয়ার। আবার এর অন্য অর্থ হচ্ছে আটি বা গুচ্ছ। ধানের আটি আমরা চিনি, পাট গাছের আটি আমরা চিনি। এই আটি বলতে বোঝায় অনেক একত্রতা, একতাবদ্ধ হওয়া। আটি বলতে বোঝায় একতাবদ্ধ হওয়া। তো এই ফেসিও শব্দের অর্থ হচ্ছে কি শক্তি বা বল বা একতাবদ্ধ হওয়া। তার মানে হচ্ছে একতাবদ্ধ হলেই শক্তি বা বল বৃদ্ধি পায়, এটি বোঝানোর চেষ্টা করা হয়েছে। দলের নামকরণের মাধ্যমে মুসোলিনি সকলকে বুঝিয়ে দেন যে তার দল শক্তি বা দল দ্বারা পরিচালিত হবে। তাহলে এই নামের মাধ্যমেই মুসোলিনি কি বোঝাতে চেয়েছিলেন যে শক্তি বা বলের মাধ্যমেই তিনি এই বিধ্বস্ত অর্থনীতির দেশ, শতদা বিভক্ত ইতালিকে তিনি পরিচালিত করবেন। ফেসিস্ট নেতা মুসোলিনির মতবাদী ফেসিবাদ নামে পরিচিত। তাহলে সারা পৃথিবীতে একটি অন্যতম প্রচলিত মতবাদ হচ্ছে ফেসিবাদ। এই ফেসিবাদটি প্রচলন করেছিলেন মুসোলিনি। আর ফেসিও শব্দটি এসেছে ফেসিও শব্দ থেকে, ফেসিস্ট শব্দটি এসেছে ফেসিও শব্দ থেকে, যার অর্থ হচ্ছে শক্তি বা বল। ফেসিবাদ হলো একটি স্বতন্ত্র বিশ্বাস। ফেসিবাদী রাষ্ট্রে ব্যক্তি সত্তার কোনো মূল্য নেই, জনগণের কোনো মূল্য এখানে নাই। যেমন আমরা গণতন্ত্রে জানি যে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস, বা রাষ্ট্রের প্রকৃত মালিকই হচ্ছে জনগণ। কিন্তু মুসোলিনি যে ফেসিবাদ প্রচলন করেন, সেই ফেসিবাদে জনগণের কোনো মূল্যই ছিল না। সেখানে সকল ক্ষমতার উৎস ছিল রাষ্ট্রই ছিল সকল ক্ষমতার আধার।
ফেসিবাদের মূল লক্ষ্য ছিল ইতালির প্রাচীন ঐতিহ্য পুনরুদ্ধার করা, রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি করা, সমাজতন্ত্রের বিরোধিতা করা, ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করা, অরাজকতা ও বিশৃঙ্খলার অবসান এবং কঠোর নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠা করা এবং একটি আক্রমণাত্মক পররাষ্ট্রনীতি অনুসরণ করা। তাহলে মুসোলিনির এই নীতির মধ্যে আমরা কি দেখতে পেলাম, যে একটি শক্তিশালী একতাবদ্ধ ইতালি প্রতিষ্ঠা করা, ইতালির যে হারানো পুরো যে মর্যাদা সেটি প্রতিষ্ঠা করা এবং পাশাপাশি সমাজতন্ত্রের বিরোধিতা করা। সমাজতন্ত্রের বিরোধিতা করা ছিল মুসলিমের একটি অন্যতম উদ্দেশ্য। ইতালিতে ফেসিবাদের উত্থানের কারণ। বহুবিধ কারণে ইতালিতে ফেসিবাদের উত্থান ঘটে। গণতন্ত্রের দুর্বলতা ইতালিতে ফেসিবাদের উত্থানের অন্যতম কারণ। কাউন্ট কাভুরের নেতৃত্বে ইতালি ঐক্যবদ্ধ হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা পায়, তাকে প্রকৃত গণতন্ত্র বলা যায় না। তাহলে আমরা কি দেখতে পেলাম, ইতালিতে এই যে মুসলিনের নেতৃত্বে যে ফ্যাসিস্ট সরকার, একটি একনায়ক সরকার প্রতিষ্ঠার মূলে ছিল গণতন্ত্রের দুর্বলতা। ইতালি একতাবদ্ধ হলেও প্রকৃত গণতন্ত্র তারা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি। তারপরে দেখা যায় সম্পত্তির ভিত্তিতে ভোটদানের যোগ্যতা নির্ধারিত হয়। ইতালিতে অনেক মানুষের ভোটাধিকার ছিল না। যখন প্রথম ইতালি একতাবদ্ধ হয়, গণতন্ত্র প্রতিষ্ঠা করে, সেখানে যে ভোটদানের যে ব্যবস্থা ছিল, যার কারণে ইতালির অধিকাংশ জনগণই ভোটদানের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। সাধারণ মানুষ গণতন্ত্র থেকে ছিল দূরে। সরকার গঠনে সাধারণ মানুষের অংশগ্রহণ না থাকায় তারা গণতন্ত্র ও সরকার সম্পর্কে নিস্পৃহ থাকে, যার সুযোগ গ্রহণ করে ফ্যাসিস্টরা বা মুসোলিনি। তাহলে গণতন্ত্র থাকলেও গণতন্ত্রের সাথে সরকারের যে সম্পর্ক, জনগণের সাথে সরকারের যে সম্পর্ক, সেটি ইতালিতে ছিল না। জনগণের ভোটাধিকার ক্ষমতা ছিল না। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত ভঙ্গুর অর্থনীতির দেশে জনগণ ছিল স্বাভাবিকভাবে ক্ষুব্ধ। এইরকম পরিস্থিতিতে মুসোলিনি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে অর্থনৈতিক অনুগ্রাসী থেকে বের করে আনার প্রচেষ্টা শুরু করেছিলেন। দক্ষিণ ইতালির অর্থনৈতিক অনগ্রসরতা এবং এ ব্যাপারে সরকারের নির্লিপ্ততা ইতালিতে ফেসিবাদের উত্থানের আরেকটি কারণ। কি ছিল? অর্থনৈতিক অনগ্রসরতা। ইতালির আরেকটি সমস্যা ছিল কি? অর্থনৈতিক অনগ্রসরতা এবং ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা। এবং এ ব্যাপারে সরকারের যে নির্লিপ্ততা বা সরকারের যে এ থেকে পরিত্রাণের যে চেষ্টা, সেগুলি তেমনভাবে পরিলক্ষিত হয়নি। জনগণ ছিল হতাশ এবং ক্ষুব্ধ। তাহলে আসলে সময় স্বল্পতার কারণে এই হিটলার এবং মুসোলিনি সম্পর্কে বলে শেষ করা যাবে না। আমরা যতই পড়ব এবং হিটলার ও মুসোলিনি সম্পর্কে ততই জানতে পারবো। এটি স্বল্প সময়ে বলে শেষ করা সম্ভব হবে না। তবে এই অল্প সময়ে আমি যতটুকু পড়লাম তা থেকে বুঝতে পারলাম যে হিটলার এবং মুসোলিনি দুজনেই খুব উগ্র জাতীয়তাবাদী মনোভাব সম্পন্ন ছিল। দুজনেই প্রাথমিক জীবনে খুবই দুঃখ এবং দারিদ্রতার মধ্যে বড় হয়েছেন। হ্যাঁ, এবং দুটি দেশের অবস্থাই ছিল প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা। জনজীবন ছিল বিপর্যস্ত, দ্রব্যমূল্যের বৃদ্ধি ছিল, বেকারত্ব ছিল, একটি ভঙ্গুর সামাজিক অবস্থা এবং ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যে দুইজনই ক্ষমতায় আসে এবং তারা দুইজনই একটি নিষ্ঠুর বা একক স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে তারা জনগণকে স্বপ্ন দেখান যে এই ভঙ্গুর অর্থনীতি ও ভঙ্গুর সমাজ ব্যবস্থা থেকে বের করে আনার চেষ্টা করেছিলেন। এভাবে হিটলার এবং মুসোলিনি সমগ্র ইতালি এবং জার্মানির অধিকর্তা বা শাসনকর্তা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পাশাপাশি তাদের যে এই উগ্র জাতীয়তাবাদী মনোভাব, তাদের যে এই নিষ্ঠুর কার্যক্রম, এটি সমগ্র ইউরোপেই ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে তাদের এই নিষ্ঠুর কার্যক্রমের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও একটি কারণ হিসেবে এই হিটলার এবং মুসোলিনির কার্যক্রম দেখা দিয়েছিল। চিত্রের মাধ্যমে মুসোলিনির কার্যক্রম দেখানো হচ্ছে। 1919 সালে মুসোলিনি একটি আধা সামরিক স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেন, যার নাম দিয়েছিলেন ফ্যাসিস্ট। তারপরে 1919 সালে 6 জুন মুসোলিনি নিজের পত্রিকা প্রকাশে উদ্যোগী হন। এর নাম দিয়েছিলেন ইল পপেলে ডি ইতালিয়া বা দ্য পিপল অফ ইতালি। প্রথম বিশ্বযুদ্ধের সময় 1915 সালে লন্ডনে ইতালির সাথে মিত্রপক্ষের দেশগুলোর মধ্যে গোপন চুক্তি হয়, যাতে ইতালি যে যুদ্ধে জয়লাভের পর ইতালিকে পুরস্কৃত করা হবে। অপমানজনক চুক্তিতে স্বাক্ষর করতে ইতালিকে বাধ্য করা হয়েছিল। ইতালির আরেকটি ডাকনাম ছিল মুসোলিনির, সেটি ছিল ইল দুচে।
1919 সালে 23 মার্চ নিজের কয়েকজন সঙ্গী সাথী বিশ্বস্ত অনুগামীদের নিয়ে প্রতিষ্ঠা করেন নতুন রাজনৈতিক দল ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি। কত সালে তৈরি করলেন? 1919 সালে। ফ্যাসিস্ট শব্দটি মূলত ল্যাটিন শব্দ ফেসিও থেকে উদ্ভূত, যার অর্থ হলো বল বা শক্তি, বা এর আরেকটি অর্থ হচ্ছে আটি বা গুচ্ছ। 1915 সালে মুসোলিনি ইতালীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং সক্রিয়ভাবে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। হিটলারের মতো মুসোলিনিও প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়। তারপরে 1922 সালে যুবাদের নিয়ে তিনি একটা প্যারামিলিটারি বাহিনী গঠন করেন, যারা ব্ল্যাক শার্ট নামে পরিচিত পেতেন। হিটলারের এমন একটি বাহিনী ছিল যেটি এসএ বাহিনী নামে পরিচিত ছিল। মুসোলিনি এরকম একটি বাহিনী গঠন করেন যেটি ছিল ব্ল্যাক শার্ট নামে পরিচিত ছিল। তারপরে আসলে 1922 অক্টোবর মাসের মধ্যেই দেশের বিপর্যস্ত অবস্থাকে সুচতুরভাবে কাজে লাগান মুসোলিনি, এবং এই দেশের বিপর্যস্ত অবস্থার মধ্যেই হিটলার ক্ষমতায় আসেন। মুসোলিনির একনায়কতন্ত্র প্রতিষ্ঠা। মুসোলিনি ক্ষমতায় অধিষ্ঠিত হলেও এককভাবে দেশ পরিচালনার মতো রাজনৈতিক শক্তি তার দলে ছিল না। প্রাথমিক অবস্থায় তিনি বিভিন্ন দলের সমন্বয়ে দেশ পরিচালনা করার চেষ্টা করেছিলেন। বিরোধীদের জন্য প্রচারণার কোনো সুযোগ না রেখে নির্বাচনে ভোটদানের কথা, এখানে অনেক কথা লেখা আছে, সময় স্বল্পতার কারণে এত কথাক্ষণ বলা যাবে না। তবে মূল যে সারমর্ম হচ্ছে সেটি হলো যে এই যুদ্ধ বিধ্বস্ত ভঙ্গুর অবস্থায় হিটলার এবং মুসোলিনি দুইজনই একই রকম পরিবেশে, একই রকম পরিস্থিতিতে তারা ক্ষমতা দখল করেন এবং পৃথিবীব্যাপী একটি অরাজকতা বা ত্রাসের রাজত্ব কায়েম করতে সক্ষম হয়েছিলেন। সবাইকে অনেক ধন্যবাদ। এই অল্প সময়ের মধ্যে আমি হিটলার এবং মুসোলিনির সম্পর্কে বোঝানোর চেষ্টা করলাম। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করবে, ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে কোনো মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো যে কোনো সমস্যার ব্যাপারে। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবে।